প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রসায়নের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোচনা করব। আজকের অধ্যায়ের নাম হলো রাসায়নিক বন্ধন। তো এই অধ্যায়ের আলোচনায় প্রথমে আমাদের যে টপিক আছে সেটা হলো যোজ্যতা ইলেকট্রন। তো যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞায় বলা আছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনকেই যোজ্যতা ইলেকট্রন বলে। তো আমরা বেশ কয়েকটা মৌল ধরে হিসাব করি। তো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে এখানে ইলেকট্রন সংখ্যা একটা, হিলিয়ামের দুইটা, লিথিয়ামের প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে একটা, বেরিলিয়ামের প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে দুইটা। একইভাবে আমরা যদি কার্বন ধরি তো দুইটা আর চারটা, অক্সিজেন ধরি দুইটা ছয়টা, ফ্লোরিন ধরি দুইটা সাতটা, নিয়ন ধরি দুইটা আটটা, আরও ধরতে পারি আমরা সোডিয়াম দুইটা আটটা একটা, আমরা আরও ধরি ম্যাগনেসিয়াম দুইটা আটটা দুইটা, এদিক থেকে ক্লোরিন 17, তাহলে দুইটা আটটা সাতটা, আরও আছে সালফার যদি ধরি দুইটা আটটা ছয়টা। তো আমরা অনেকগুলো মৌল তুললাম, এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করছি আমি। তো হাইড্রোজেনের প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তো যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞায় যেহেতু বলা আছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাই যোজ্যতা ইলেকট্রন। তো এখানে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন একটা, তাহলে আর যোজ্যতা ইলেকট্রন এক। হিলিয়ামের দুইটা, যোজ্যতা ইলেকট্রন দুই। লিথিয়ামের দুইটা কক্ষপথ আছে, তাহলে আর সর্বশেষ কক্ষপথ হলো দ্বিতীয় কক্ষপথ। তো এই কক্ষপথে ইলেকট্রন আছে একটা, তাহলে লিথিয়ামের যোজ্যতা ইলেকট্রন একটা, বেরিলিয়ামের দুইটা। একইভাবে কার্বনের যোজ্যতা ইলেকট্রন 4, অক্সিজেনের 6, ফ্লোরিনের 7। নিষ্ক্রিয় গ্যাসেরও আমরা বলতে পারি যে শেষে যেটা থাকবে সেটাই। নাইট্রোজেনের নিয়নের, এটা নিয়নের যোজ্যতা ইলেকট্রন হলো 8টা। সোডিয়ামের তৃতীয় কক্ষপথে চলে গেছে ইলেকট্রন। তো এই কক্ষপথে একটা ইলেকট্রন আছে সর্বশেষ, তো এটার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 1। ম্যাগনেসিয়ামের 2, ক্লোরিনের 7, সালফারের 6। আমরা অসংখ্য সবগুলো মৌলেরই এইভাবে বলতে পারি যে কোনটার যোজ্যতা ইলেকট্রন কত। তো যোজ্যতা ইলেকট্রন এই সংজ্ঞার মধ্যেই সবকিছু বলে দেওয়া আছে, আলাদা কোনো ব্যাখ্যা লাগে না। এখন আমরা আরেকটা টপিকে যাই, সেটা হলো যোজনী। তো এখন আমরা যোজনীতে যাই। তো অণু বা যৌগ গঠনকালে একটি মৌলের পরমাণু অন্য একটি মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেই সংখ্যাকেই যোজনী বলা হয়। যেমন আমরা যদি একটা যৌগের কথা চিন্তা করি, তো সেটা হলো সোডিয়াম ক্লোরাইড। এইখানে সোডিয়াম যে ক্লোরিনের সাথে যৌগ গঠন করতেছে, সোডিয়াম সাধারণ অবস্থায় আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখলে কি লক্ষ্য করি, 2 8 1। ক্লোরিনের কি লক্ষ্য করি, 2 8 7। সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, অপরদিকে ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন। তাহলে সোডিয়ামের এখানে আমরা যদি সোডিয়ামকে বিক্রিয়া করে স্থিতিশীল করতে চাই, তাহলে শেষের কক্ষপথ পূরণ করতে হবে। তো এখানে 7টা গ্রহণ করে পূরণ করা সম্ভব নয়, যার কারণে একটা ইলেকট্রন ত্যাগ করবে। তো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, অপরদিকে ক্লোরিন এর আছে 7টা, অষ্টক পূরণ করে স্থিতিশীলতা অর্জন করতে গেলে একটা ইলেকট্রন গ্রহণ করতে হয়। তাই এই যে একটা ইলেকট্রন গ্রহণ করে, তাই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে। এইভাবে অণুগুলো আরেক অণু মানে পরমাণুগুলো যুক্ত হয়ে যৌগ গঠন করে। এই কয়টা অণু আরেকটা অণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতেছে, এই সংখ্যাকেই যোজনী বলে। তাহলে এখানে সোডিয়ামের একটা ইলেকট্রন ত্যাগ হচ্ছে, ক্লোরিনের একটা ইলেকট্রন, তাহলে সোডিয়ামের যোজনী এক্ষেত্রে 1, ক্লোরিনের যোজনী এক্ষেত্রে 1। একইভাবে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় আমরা বিভিন্ন যৌগগুলো দেখাতে পারি, বিভিন্ন যোজনীগুলো আমরা দেখাতে পারি। তো আমাদের HCl যৌগে হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1। ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগে ম্যাগনেসিয়ামের যোজনী 2। কিভাবে 2? শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন বাড়তি থাকে, সেই 2টা ইলেকট্রন দান করে যৌগ গঠন করে, যার কারণে আর যোজনী 2। অষ্টক পূরণ করতে কোনো মৌল যতগুলো ইলেকট্রন গ্রহণ করে, দান করে বা শেয়ার করে, সেই ইলেকট্রন সংখ্যাকে আমরা যোজনী বলতে পারি। এবার আমরা আসি পরিবর্তনশীল যোজনী।
তো কিছু কিছু মৌল আছে যেগুলোতে দেখা যায় কোনো সময় একটা গ্রহণ করেও, কোনো সময় একটা ত্যাগ করেও অষ্টক পূরণ করে, কোনো সময় দুইটা ত্যাগ করেও অষ্টক পূরণ করে। এইরকম একটা মৌলের উদাহরণ হলো কপার। কপারের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায়, কপারের সাথে বিক্রিয়া করলে দেখা যায় যে ক্লোরিনের সাথে এটা দিয়েও যৌগ গঠন করে, এটা দিয়েও যৌগ গঠন করে। তো এই যৌগে কপার একটা ইলেকট্রন ত্যাগ করছে, কপার একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনের সাথে যৌগ গঠন করছে। এই যৌগে কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনের সাথে যৌগ গঠন করছে। তাহলে উভয় ক্ষেত্রে যোজনী সমান নয়, অর্থাৎ এই ক্ষেত্রে কপারের যোজনী 1, এখানে কপারের যোজনী 2। তাহলে এই যে মৌলগুলো একাধিক যোজনী প্রদর্শন করে এটাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। তো এইরকম বেশ কিছু মৌল পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, তো আমরা এগুলো দেখাতে পারি। তাহলে আমরা একটু লিখি। নাইট্রোজেন পরিবর্তনশীল যোজনী দেখায়, ফসফরাস পরিবর্তনশীল যোজনী দেখায়, কার্বন, সালফার। একইভাবে আমরা এই যে একটু আগে কপার দিলাম, আয়রনও দেখায়। তো এইরকম আরও থাকতে পারে, বেশ কিছু মৌল আছে যেগুলো পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তো এই পরিবর্তনশীল যোজনী থেকে আমরা আরেকটা বিষয় বলতে পারি, সেটা হলো কোনো মৌলের সুপ্ত যোজনী। কোনো মৌলের সুপ্ত যোজনী, এটা দেখানোর জন্য আমাদের একটা সুপ্ত যোজনীটা আসলে যৌগ থেকে আমাদের বের করতে হয়। কিভাবে বের করব? সুপ্ত যোজনী ইকুয়াল সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। যেহেতু এইরকম বেশ কিছু মৌলের একাধিক যোজনী আছে, তো এই মৌলগুলোর সর্বোচ্চ যোজনী হয় সবচেয়ে বড়টা, আর সক্রিয় যোজনী মানে যৌগে যে যোজনীটা কাজ করতেছে। যেমন আমি যদি FeCl2 যৌগ লিখি আর FeCl3, অর্থাৎ ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড যৌগ নিয়ে যদি আলোচনা করি, তাহলে ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের যোজনী কাজ করতেছে 2, কিন্তু ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের যোজনী কাজ করতেছে 3। তাহলে এই যৌগের ক্ষেত্রে যদি সুপ্ত যোজনী বের করতে চাই, আমরা আগে থেকেই জানি আয়রনের সর্বোচ্চ যোজনী হলো 3। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ যোজনী 3 থেকে এই যৌগে সক্রিয় যোজনী 2 বিয়োগ করতে হবে। তাহলে আমরা যে 1 পেলাম, এই 1 হলো ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী। তো এবার আমরা যদি ফেরিক ক্লোরাইড যৌগে সুপ্ত যোজনী বের করতে চাই, তাহলে ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের সক্রিয় যোজনী মানে এই যৌগে যেটা কাজ করতেছে সেটাকে বলে সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী হলো 3, আর আয়রনের এমনিতেও সর্বোচ্চ যোজনী হলো 3। তাহলে সর্বোচ্চ যোজনীর জায়গায় আমরা 3 লিখলাম, আর এই যৌগে সক্রিয় যোজনী হলো 3। তাহলে বিয়োগ করলে পাচ্ছি আমরা 0, অর্থাৎ এই যৌগে আয়রনের সুপ্ত যোজনী হলো 0, অর্থাৎ নাই। তো একইভাবে আমরা যে কোনো যৌগের ক্ষেত্রে সুপ্ত যোজনী দেখাতে পারি। আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো PCl3 যৌগ, ফসফরাস ট্রাইক্লোরাইড। এই যৌগে ফসফরাসের যোজনী কাজ করতেছে 3, আর PCl5 যৌগে এই যৌগে ফসফরাসের যোজনী কাজ করতেছে 5। তো ফসফরাসের সর্বোচ্চ যোজনী হলো 5, তো PCl3 যৌগে যোজনী কাজ করতেছে 3। এই ক্ষেত্রে এই যৌগের ক্ষেত্রে আমরা যদি সুপ্ত যোজনী বের করতে চাই, তো সর্বোচ্চ যোজনী হলো 5 মাইনাস এই যৌগের জন্য সক্রিয় যোজনী হলো 3। তাহলে আমরা বিয়োগ করে পেলাম 2, অর্থাৎ PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগের সুপ্ত যোজনী হলো 2। এইভাবে আমাদের MCQ সলভ করতে হবে। একইভাবে আমরা যদি PCl5 যৌগের ক্ষেত্রে, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগের ক্ষেত্রে সুপ্ত যোজনী দেখাতে চাই, তাহলে ফসফরাসের আগে থেকে জানা সর্বোচ্চ যোজনী হলো 5, আর PCl5 যৌগে সক্রিয় যোজনী হলো 5। তাহলে বিয়োগ করে আমরা পেলাম 0, অর্থাৎ PCl5 যৌগে সুপ্ত যোজনী হলো 0। তো এই সবগুলো যৌগের ক্ষেত্রে আমাদের সুপ্ত যোজনী বের করতে পারলে অনেক সময় সরাসরি বলবে সক্রিয় যোজনী কত, তাহলে PCl3 যৌগে ফসফরাসের যত যোজনী কাজ করতেছে সেটাকেই বলা হয় সক্রিয় যোজনী। আর সুপ্ত বের করতে গেলে আমাদের সর্বোচ্চ থেকে বিয়োগ করে বের করতে হয়।